আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জাভেদ হোসেন। প্রথমে সংবাদ শিরোনাম। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জনগণের স্বস্তি নিশ্চিত করে অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য, বললেন অর্থমন্ত্রী। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি। বাজেটকে জনবান্ধব ও উন্নয়নমুখী হিসেবে দেখছেন সাধারণ মানুষ। প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানো, ইতিবাচক মন্তব্য অর্থনীতিবিদদের। বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা, চিকিৎসা, সৌরবিদ্যুৎ ও স্থানীয় সরকারের উন্নয়নে নেওয়া নানা উদ্যোগকে সাধুবাদ সিপিডির। চুক্তি অনুমোদনের কথা জানিয়ে ইরানে হামলার পরিকল্পনা স্থগিত ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি বলছে ইরান। এবং জমকালো আয়োজনে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন। চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর বিশ্বকাপ মিশন শুরু। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জনগণকে স্বস্তি প্রদান এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনাই সরকারের প্রধান লক্ষ্য। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বাজেট প্রণয়নে সরকারের মূল লক্ষ্য ছিল দেশের অর্থনীতিকে আরও গণমুখী ও অন্তর্ভুক্তিমূলক করা। অতীতে অর্থনীতি কিছুটা নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রাপ্ত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অর্থনীতির মূলধারার বাইরে থাকা সাধারণ মানুষের জন্য এবার সুযোগ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ, কর্মসূচি ও বাস্তবায়ন পরিকল্পনা রাখা হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের প্রতিটি শ্রেণী, পেশা ও ধর্মবর্ণের মানুষকে এবারের বাজেটের আওতায় নিয়ে আসা হয়েছে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন। মুদ্রাস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দেওয়া, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানো এবং অর্থনীতিকে আরও উৎপাদনমুখী ও বিকেন্দ্রীভূত করার লক্ষ্য নিয়ে 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় 19 বছর পর বিএনপি সরকারে ঘোষিত দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটকে ইতিবাচক হিসেবে দেখছেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কাজী শারমিন ইসলাম মিথার রিপোর্ট। কৃষি, শিল্প, চিকিৎসা ও শিক্ষা সহ দেশের গুরুত্বপূর্ণ প্রায় সব খাতেই এবারে বাজেট এসেছে নতুন চমক। কৃষি উৎপাদন বৃদ্ধি, শিল্প খাতে বিনিয়োগ উৎসাহ, স্বাস্থ্যসেবায় উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নের নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখতে সামগ্রিকভাবে এবারের বাজেটকে জনবান্ধব ও উন্নয়নমুখী হিসেবে দেখছেন দেশের বিভিন্ন স্তরের মানুষ। খুবই ভালো হয়েছে, চিন্তাশীল বাজেট এবং চাপে রাখার বাজেট। আপনার ঘাটতি থাকলেও ঘাটতি পূরণ হবে যদি আপনি একেবারে ন্যায়সঙ্গত দুর্নীতিকে জিরোতে নিতে পারেন। যদি দুর্নীতি না হয়, এই টাকায় অনেক 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 ডেভেলপ হবে, যা বাংলাদেশে কখনো কোনো বছরে হয়নি। যে শিক্ষা খাতে বিপুল অঙ্কের একটা বাজেট পেশ করেছেন, সেই জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি এই অর্থমন্ত্রীকে এবং এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে হার্টে যে রিং ব্যবহার করি, তিনি এটার দাম কমিয়েছেন এবং কি ক্যান্সার, কিডনি সহ 6টি দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে 1 লাখ টাকা করে পাবেন, এটাও তিনি বাজেটে ঘোষণা করেছেন।
এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের কর কমানোর পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ জনগণ। নতুন গভর্নমেন্ট তারা চেষ্টা করবে, আশা করি মাস পিপলের জন্য ভালো কিছু হোক, এইটাই আমরা চাই। বাজেটের যে সুফল সেটা যদি আমরা পরিপূর্ণভাবে পেতে চাই, সবার একসাথে কাজ করতে হবে। আমাদের নিম্ন আয়ের যারা আছি আমরা, এই নিম্ন আয়েরদের ক্ষেত্রে যেন সরকার ভালোভাবে জিনিসটা জরুপ করে। আমরা তো যারা নিরীহ মানুষ, যারা ব্যবসা বাণিজ্য করে খাই, যারা খেটে খামারে খাটে কৃষক, আমরা তো চাই যে সরকার আমাদেরকে ভর্তুকি দিয়ে দেশটা যেভাবে উন্নয়ন করতে পারে সেইভাবে দেশটা পরিচালনা করার জন্য। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক ও চাকরিজীবী সহ নানা পেশার মানুষের প্রত্যাশা এই বাজেটের বাস্তবায়ন দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। এই বাজেটটা কমায় যদি আমাদের গরিবদের দিকে তাকায়, তাহলে তো অবশ্যই আমরা কিছু খাইতে পারবো এবং কিছু টাকা সঞ্চয় করতে পারবো। এছাড়া তো আমাদের কোনো টাকা পয়সা সঞ্চয় হইতেছে না। চাউল ডালের দামটা যদি কমায় দেয় তাহলে আমরা গরিব মানুষ শান্তিতে খাইতে পারবো দুইটা ভাত। দ্রব্যমূল্যের দাম কমলেই আমরা মনে করেন যে ভালো, আমরা যদি ভালোভাবে থাকতারি, ভালোভাবে চলতারি, এইটাই খালি আমাকে প্রত্যাশা। বাজেট ঘোষণার পর সাধারণ জনগণের মুখে স্বস্তির কথা মিলছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে, তার সাথে জনকল্যাণমূলক ব্যয় এবং অর্থনীতিকে সচল রাখতে কিছু উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। তবে অপেক্ষা এই সুফল যেন সকল ঘরে পৌঁছে যাওয়ার। কাজী শারবিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা। চ্যালেঞ্জিং অর্থনৈতিক বাস্তবতায় 2026-27 অর্থ বছরের নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে তারা বলছেন, এসব লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন কার্যকর সংস্কার, সুশাসন এবং শক্তিশালী বাস্তবায়ন সক্ষমতা। রিপোর্ট দিনা সুলতানার। দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রায় 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে সরকার। লক্ষ্য, অর্থনীতিকে আবারও প্রবৃদ্ধির পথে ফেরানো, মূল্যস্ফীতি কমানো এবং কর্মসংস্থান বাড়ানো। অর্থনীতিবিদরা বলছেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষার মতো খাতগুলোতে বরাদ্দ বাড়ানো ইতিবাচক। তবে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, প্রকল্প বাস্তবায়নে দক্ষতা নিশ্চিত করতে হবে। শিক্ষা বাজেটের অ্যালোকেশনটা মোটামুটি, যদিও আমরা বলছি পর্যায়ক্রমে এটি জিডিপির 4 to 6% মধ্যে যাবে, বাট শুরুটা আমি মনে করি ভালোই হয়েছে। স্বাস্থ্য খাতে বাজেট প্রায় ডাবল করা হয়েছে, সেটা জিডিপির এই প্রথমবারের মতো আমরা 1% ক্রস করেছি। আরেকটি হলো সামাজিক সুরক্ষা খাতে, যেটি 1,45,000 কোটি টাকার মতো বাজেট দেওয়া হয়েছে, প্রায় আমাদের বাজেটের 15% উপরে, যেটি জিডিপির 2% মতো। এই সামাজিক সুরক্ষা খাতেও কিন্তু ভালো বাজেট দেওয়া হয়েছে এবং যারা বিনিয়োগকারী আছে, এই বিনিয়োগকারীদের জন্য এবার কিন্তু অনেক কিছু, যেমন কর ছাড় থেকে আরম্ভ করে বিনিয়োগ যাতে সহযোগীকরণ হয়, অনেক পদক্ষেপ কিন্তু এই বাজেটের মধ্যে নেওয়া হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে বিশেষ নজর দিতে হবে। তাদের মতে ব্যাংকিং খাত, কর ব্যবস্থা এবং সরকারি অর্থ ব্যবস্থাপনায় সংস্কার বাস্তবায়নই হবে অর্থনীতির টেকসই পুনরুদ্ধারের মূল শর্ত। বাজেটকে সামনে রেখে অনেক সময় কিন্তু মূল্যস্ফীতি উস্কে দেওয়ার একটা প্রবণতা দেখা যায় অনেক মধ্যস্বত্বভোগীদের দিক থেকে। সেই জায়গাটাতে সাবধান থাকতে হবে এবং সেই জায়গাটাতে যেটা দেখা জরুরি সেটা হচ্ছে যে বাজেটের আকার বাড়লে সেটা যেন আবার মূল্যস্ফীতিটা যেন না বাড়ে, তাহলে কিন্তু বাজেটের সুফল সাধারণ মানুষ পাবে না। রাজস্ব আদায়কে বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা, কারণ বাংলাদেশে কর জিডিপির অনুপাত এখনও দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম নিম্ন পর্যায়ে রয়েছে। তাই শুধু কর হার বাড়ানো নয়, কর ব্যবস্থার আধুনিকায়ন এবং করজাল সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে। চ্যালেঞ্জটা হচ্ছে রেভিনিউ মোবিলাইজেশন। যদিও একটা প্রায় 7 লাখ কোটি টাকার মতো রেভিনিউকে টার্গেট করা হয়েছে, এনবিআরকে 6 লাখ কোটি টাকার মতো টার্গেট দিয়েছে, কিন্তু এইটার জন্য যে রিফর্ম দরকার, যে সংস্কার দরকার, যে এন্ড টু এন্ড আপনার অটোমেশন দরকার, তো সেই জায়গাটা কিন্তু আসলে বড় ধরনেরও বিনিয়োগ লাগবে। যদি কর ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন আনা হয়, কর জালটাকে যদি আরও বাড়ানো হয় এবং এর পাশাপাশি কর জালের মধ্যে আয়করের ক্ষেত্রে এবং অতি ধনীদের আয়করের উপরে যদি গুরুত্বটা বেশি দেওয়া হয়, তাহলে কিন্তু বাজেট ফলপ্রসূ হবে। অর্থনীতিবিদদের মতে বড় বাজেটের চেয়েও বড় প্রশ্ন সংস্কার, সুশাসন এবং বাস্তবায়নে সরকার কতটা সফল হয়। সেই উত্তরই নির্ধারণ করবে প্রস্তাবিত বাজেটটি
কতটা জনবান্ধব। দিনার সুলতানা, বিটিভি নিউজ। প্রস্তাবিত বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা, চিকিৎসা, সৌরবিদ্যুৎ ও স্থানীয় সরকারের উন্নয়নে নেওয়া নানা উদ্যোগের সাধুবাদ জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। পাশাপাশি অর্থ ব্যবহারের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেওয়া হয়। রাজধানীতে আজ বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় নতুন বাজেটে মূল্যস্ফীতি কমিয়ে আনা কঠিন হতে পারে বলেও মন্তব্য করে গবেষণা প্রতিষ্ঠানটি। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। তুলে ধরা হয় বাজেটের সম্ভাবনা ও চ্যালেঞ্জের নানা দিক। সিপিডির গবেষণা কর্মকর্তারা বলেন, উচ্চ মূল্যস্ফীতি, অর্থনীতির প্রবৃদ্ধির ধীর গতি, রাজস্ব আর জ্বালানি সংকট পরিস্থিতির মাঝেই বিশাল আকারের বাজেট দিয়েছে সরকার। এতে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন থাকলেও বাস্তবায়ন করা বড় চ্যালেঞ্জ হবে সরকারের জন্য। বিশেষ করে জিডিপি ৬.৫% অর্জন ও মূল্যস্ফীতির ৭.৫% নামিয়ে আনার লক্ষ্য অর্জন কঠিন হবে। বাজেট বাস্তবায়নটা নির্ভর করবে কিন্তু আমাদের ব্যবসা পরিবেশ, আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আমাদের বিভিন্ন দেশের সাথে আমাদের যে আন্তঃসম্পর্ক, সেটা দিয়ে অর্থায়ন আমরা কতটুকু পাবো কি পাবো না, অনেক কিছুর উপরে এটা কিন্তু নির্ভর করবে, তাই না? সুতরাং অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি গুরুত্বপূর্ণ হবে। বিনিয়োগে যতই আমরা প্রণোদনা এবং বিভিন্ন ধরনের শুল্ক ছাড় ইত্যাদি দেই, এগুলো বাস্তবায়ন করতে গেলে একটা ব্যবসা পরিবেশ অবশ্যই লাগবে। আমরা আশা করব যে আমাদের রাজনীতিবিদরা, সরকার এবং নীতি নির্ধারকরা এটার ব্যাপারে নিশ্চয়ই তারা থাকবে। বাজেটে জমি ও ভবন কেনার ক্ষেত্রে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। এটা কর ন্যায্যতাকে বৈষম্যের মুখে ফেলবে। বাড়বে কর বৈষম্য বলে দাবি সিপিডির। বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ তাদের। প্রচেষ্টা অনেক দেখা যাচ্ছে, করের ছাড়ের এবং কর কমানোর অনেক ধরনের প্রচেষ্টা, অর্থাৎ জনগণকে একটা স্বস্তি দেওয়া, ব্যক্তি খাতকেও স্বস্তি দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। যদি আমরা খাতওয়ারি যাই, দু একটা গুরুত্বপূর্ণ খাতে, স্বাস্থ্যের কথা খুব সংক্ষেপে বলি, যে সেখানে আমরা দেখছি যে বাজেটের শেয়ার হিসাবে এখানে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং এই অ্যালোকেশনটা যে আগামী অর্থ বছরে জিডিপির অনুপাতে 0.92% হবে, যেটা এই চলতি অর্থ বছরে 0.67%। এটা যদি আবার রিভাইজ বাজেটের তুলনায় দেখি তাহলে কিন্তু আরও কম হবে, অর্থাৎ প্রায় দ্বিগুণ করা হয়েছে। চলমান যে সামাজিক সুরক্ষার প্রকল্পগুলো এবং ফ্যামিলি কার্ড, এগুলোকে আসলে এখন ইন্টিগ্রেটেড করতে হবে। এক ব্যক্তি দুই জায়গা থেকে পাবে না। আবার যারা অন্য প্রোগ্রামগুলিতে পাচ্ছে সেখানে তো আবার ভাতা অনেক পরিমাণটা অনেক কম। সুতরাং এখানে ইন্টিগ্রেশনটা যত দ্রুত করা যায় ততই আসলে খুব ভালো। এবারের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোতে সাধুবাদ জানানো হয়েছে। শুধু বরাদ্দ বাড়লেই হবে না, তার যথাযথ তদারকিতে জোর দেওয়ার আহ্বানও জানায় সিপিডি। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ, ঢাকা। বাজেট পরবর্তী সচরাচর বাজার বাস্তবতার বিপরীত দৃশ্যপট। সাধারণত বাজেট ঘোষণার পরপরই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে যে রকম অস্থিরতা তৈরি হয়ে থাকে, আজ ছুটির দিনে বাজারে তা একদমই অনুপস্থিত। বরং 7টি পণ্যের কর কমানোর প্রস্তাবে এসব পণ্যের দাম কয়েকদিনের মধ্যে কিছুটা হলেও কমে আসাই স্বাভাবিক বলছেন সংশ্লিষ্টরা। শাহিদ জাহিদির প্রতিবেদন। ঈদের পর থেকে এখনো পর্যন্ত রাজধানীর বাজারে দ্রব্যমূল্যের তেমন হেরফের লক্ষণীয় হয়ে ওঠেনি। একই চিত্র বাজেট উপস্থাপনের পরের দিনও। শুধু নয়, স্থিতিশীলতা গত কয়েক শুক্রবারের কিংবা ছুটির দিনের তুলনায় বাড়তি ভিড়ও লক্ষণীয়। বাজার অভিজ্ঞদের ভাষ্য, নতুন বাজেটে কোনো নিত্যপণ্যের দাম হুট করে বেড়ে যাওয়ার মতো নেতিবাচক সিদ্ধান্ত না থাকায় কর কিংবা শুল্ক বৃদ্ধির অজুহাতে পণ্য মজুত বা কৃত্রিম সংকট তৈরির সুযোগ না মেলায় স্থিরতার এমন প্রতিফলন। এখন যা স্বাভাবিক, একটু ঈদের পরে এখন কাঁচা বাজারের মাছ মাংসের একটু চাহিদা একটু কম থাকে। পর্যবেক্ষকরা বলছেন, এইবারের বাজেটে উল্টো বিভিন্ন নিত্যপণ্যের ওপর শুল্ক কর ছাড় প্রস্তাবের ফলে এইসব দ্রব্যের দাম বরং কিছুটা হলেও কমে আসার পথ তৈরি হয়েছে। তাই তো বাজেটের আরও দৃশ্যমান প্রভাব প্রত্যাশী ক্রেতা সাধারণ। আবার দিনের পর দিন বাড়তি দরের জাতাকলে পিষ্ট কেউ কেউ বুঝি দ্বিধান্বিত, আশাবাদী হতে। নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো মানুষ না কিনলে হয় না,
ওগুলোর উপরে কিন্তু এই যে বাজার মনিটর করা দরকার। ক্রেতা কিন্তু কম দামে কিনতে পারছে না, তার কিন্তু বেশি দামেই কিনতে হচ্ছে। তো এই বিষয়টাও সরকার দৃষ্টি দিবে, এটাই আমি প্রত্যাশা করি। ব্যবসায়ীরা বলছেন আপাতত যেই সব পণ্য বিক্রি হচ্ছে সেইগুলো আগের কেনা, তাই তো কর কমানোর সুবিধা মূল্যের পণ্য পেতে আরও কিছুদিন লাগবে। বাজার ঠিক করার জন্য যারা এই নিয়ন্ত্রণ দায়িত্বে আছেন তারা পাইকারি মোকাম দেখবে। নাগরিক সমাজের ভাষ্য, বিভিন্ন পণ্যের উৎসে কর কমানোর সুফল যেন সাধারণ মানুষ দ্রুতই পায়, সেই লক্ষ্যে ব্যবস্থা নেওয়া জরুরি। শাহিদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল কক্সবাজার জেলা সফরে আসছেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কক্সবাজারে প্রধানমন্ত্রীর সফরসূচিতে রয়েছে পিএম খালি পাতলি খালের পুনঃখনন কাজের উদ্বোধন ও পথসভা, দুলহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নবগঠিত পেকুয়া পৌরসভার উদ্বোধন, জুলাই শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, নবগঠিত মাতামুহুরী উপজেলা পরিষদের উদ্বোধন এবং বিকেলে চকরিয়ায় জনসভায় যোগদান। এছাড়া কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন এবং শহরে আয়োজিত একটি সুধী সমাবেশে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে আজ সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনিসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে নতুন করে জোর আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন দুই দেশের মধ্যে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে, তখনই সেই দাবি নাকচ করেছে তেহরান। ইরান বলছে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ট্রাম্প বৃহস্পতিবার প্রথমে ঘোষণা দেন যুক্তরাষ্ট্র আবারও ইরানের উপর খুব কঠোর হামলা চালাবে। পরে তিনি জানান হামলার পরিকল্পনা বাতিল করা হয়েছে, কারণ আলোচকেরা ইরানের সঙ্গে খুব ভালো একটি সমঝোতায় পৌঁছেছেন। সাংবাদিকদের ট্রাম্প বলেন প্রয়োজনীয় নথিপত্র চূড়ান্ত হওয়ায় বিষয়টি এখন বাকি। আগামী কয়েকদিনের মধ্যেই সেই কাজ শেষ হতে পারে। এরপর ইউরোপে চুক্তি স্বাক্ষরের একটি অনুষ্ঠানও হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন চুক্তি হওয়া যে খবর ছড়িয়েছে তা অনুমান নির্ভর, এখনও কোনো কিছুই চূড়ান্ত হয়নি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতা চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার ইউরোপের উদ্দেশ্যে মার্কিন বিমান বাহিনীর 4টি C-17 পরিবহন বিমান রওনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা এসব ফ্লাইটে বহন করা সরঞ্জাম সম্ভাব্য উচ্চ পর্যায়ের একটি কূটনৈতিক অনুষ্ঠানের প্রস্তুতির সঙ্গে সম্পর্কিত। এই অনুষ্ঠানে অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেনেভার সফর করতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। থাইল্যান্ডের রাজা মহা ভাজিরাংলঙ্কনের বড় মেয়ে রাজকুমারী বজ্রাকিতিয়াভা মাহিদল মারা গেছেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় 3.5 বছর পর তাঁর মৃত্যু হল। রাজকুমারীর বয়স হয়েছিল 47 বছর। আজ থাই রাজপ্রাসাদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। থাইল্যান্ডের ব্যুরো অব দ্য রয়্যাল হাউসহোল্ড এক বিবৃতিতে বলেছে রাজকুমারী পেটের সংক্রমণে ভুগছিলেন, ক্রমাগত তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। বিবৃতিতে আরও বলা হয় রাজপরিবারের সদস্য ও সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাজকুমারী মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসে রাখা হবে। রাজপরিবারের রীতি অনুযায়ী সর্বোচ্চ মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। 2022 সালের ডিসেম্বরে তার হার্টে মাইকোপ্লাজমা সংক্রমণের কারণে হৃদস্পন্দন মারাত্মকভাবে অনিয়মিত হয়ে পড়েছিল। তিনি সে সময় থেকেই হাসপাতালে কোমায় ছিলেন। থাইল্যান্ডের রাজপরিবারের অবস্থান অত্যন্ত মর্যাদার এবং দেশটিতে রাজপরিবারকে সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে বিবেচনা করা হয়। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা ফ্যাক্ট চেক। সত্য জানুন।
বাংলাদেশে অনুপ্রবেশ করে মাইন পুঁততে আসা বিএসএফের এক গুপ্তচরকে বিজেপি আটক করেছে এমন দাবি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। কয়েকদিনের মধ্যেই কোটি মানুষের কাছে পৌঁছে যায় ভিডিওটি। তবে তথ্য যাচাই দেখা গেছে দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ভাইরাল ভিডিওটির সঙ্গে কোনো গুপ্তচর বা সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। বিস্তারিত জাকিয়া জামান অনিকার ডেস্ক রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় খয়েরি রঙের টি শার্ট পরা এক ব্যক্তিকে কয়েকজন সেনা সদস্য আটক করে নিয়ে যাচ্ছেন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হয় মাইন পুঁততে বাংলাদেশে প্রবেশ করা বিএসএফের এক গুপ্তচরকে আটক করেছে বিজিবি। দ্য স্টুডেন্ট জার্নাল নামে একটি ফেসবুক পেজ থেকে গত ৭ জুন ভিডিওটি প্রকাশ করা হয়। এরপর বিভিন্ন ফেসবুক পেজ, ব্যক্তিগত প্রোফাইল, ইউটিউব চ্যানেল ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একই দাবি ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওটি ইতোমধ্যে ৪৭ লাখেরও বেশিবার দেখা হয়েছে। তবে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবের অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে পাওয়া যায় গত ১২ ফেব্রুয়ারি প্রকাশিত যমুনা টেলিভিশনের একটি সংবাদ প্রতিবেদন। প্রতিবেদনের শিরোনাম ছিল মুন্সিগঞ্জে কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ, পাকড়াও করল সেনাবাহিনী। যাচাই করে দেখা যায় ভাইরাল ভিডিওটির দৃশ্য এবং সংবাদ প্রতিবেদনের দৃশ্য হুবহু একই ব্যক্তি, একই পোশাক এবং একই সেনাবাহিনীর সদস্যদের তাকে আটক করতে দেখা যায়। এছাড়া একাধিক জাতীয় সংবাদ মাধ্যমের ভিডিও ও লিখিত প্রতিবেদনে ঘটনাটিকে মুন্সিগঞ্জের বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সম্প্রতি বিএসএফের গুপ্তচর আটকের দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি কোনো সীমান্ত অনুপ্রবেশের ঘটনা নয়। এটি ৪ মাস আগের একটি পুরনো ভিডিও। পুরনো ভিডিওকে নতুন ঘটনার সঙ্গে জুড়ে দিয়ে বিভ্রান্তিকর দাবি ছড়িয়ে দেওয়ার ঘটনা সামাজিক মাধ্যমে প্রায় দেখা যায়। তাই সংবেদনশীল কোনো তথ্য বা ভিডিও শেয়ার করার আগে নির্ভরযোগ্য সূত্রে যাচাই করার পরামর্শ দিচ্ছেন তথ্য যাচাইকারীরা। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। চট্টগ্রামে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে বৃষ্টির পানি যাতে কোথাও জমে না থাকে সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজ নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি কথা বলেন। পরিদর্শনকালে মেয়র নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, খাল ও জলাবদ্ধতা প্রবণ এলাকাগুলো ঘুরে দেখেন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের কর্মীরা মাঠ পর্যায়ে সার্বক্ষণিক কাজ করছেন এবং খাল, নালা, নর্দমার পানির প্রবাহ স্বাভাবিক রাখতে তৎপর রয়েছেন। মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের জলাবদ্ধতা প্রবণ স্থানগুলো নিয়মিত পর্যবেক্ষণ, প্রতিবন্ধকতা দ্রুত অপসারণ এবং পানি প্রবাহে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। চট্টগ্রামের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, মুক্তিযুদ্ধের সংগঠক সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের পিতা মরহুম আহমেদুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ জুমা চকবাজার ফালা গাজী জামি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আহমেদুর রহমান স্মৃতি সংসদে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বিএনপি নেতা আবুল হাশেম বক্কর, ইয়াসিন চৌধুরী লিটন ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা অনুষ্ঠানে আহমেদুর রহমানের সমাজকর্ম ও জনসেবামূলক কাজের স্মৃতিচারণ করেন। দোয়া মাহফিলে মরহুমের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এবার খেলার খবর। রাজধানী মিরপুরের বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই অজিদের বিপক্ষে ২-০ ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করল টাইগাররা। বাংলাদেশের এই অবিস্মরণীয় জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। বারবার বৃষ্টির হানা দেওয়া ম্যাচে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৪২ ওভারে সংগ্রহ করে ১৮৭ রান। দলের পক্ষে মানার্স লেভুসেন অপরাজিত ৫৫ এবং জাভিয়ার বার্টলেট সংগ্রহ করেন ৫২ রান। বাংলাদেশের তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ৩টি করে এবং তানভীর ইসলাম ২টি উইকেট নেন।
ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জয়ের জন্য বাংলাদেশের নতুন টার্গেট দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান। ৩৫ ওভার ব্যাট করে 5 উইকেটে বাংলাদেশ সংগ্রহ করে জয়সূচক ১৯৫ রান। বাংলাদেশের পক্ষে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত ৪২ রান করে এবং তাওহিদ হৃদয় অপরাজিত সংগ্রহ করেন ৪০ রান। এই জয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতার অনন্য কীর্তি গড়ল বাংলাদেশ। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ছোড়া হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৫টা ৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৮ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর ৫টা ১২ মিনিটে, ভাটা বেলা ১১টা ১০ মিনিটে।